না করে বসে আছিস কেন? কর। আর কি দেখে তারপর শুরু করবি বলেই পতিতা মেয়েটি বুকের উপর থেকে কাপড় ফেলে দিল। আরো দেখবি বলেই পায়ের উপর থেকে কাপড় সরিয়ে নিতে চায়। আমি বাধা দিলাম। মেয়েটি আবার বলল, তাজ্জব ব্যাপার, এখানে অনেক খদ্দের দেখেছি, কিন্তু শেরওয়ানি পরে দুলা সেজে কোনো খদ্দের আসতে আমি দেখিনি। আমি কোনো কথা না বলে চুপচাপ মেয়েটির দিকে তাকিয়ে আছি। মেয়েটি আবারও বলল, কি বাসর ঘরে কি তোর বউ তোকে ঠিক মতো ঠান্ডা করতে পারেনি, তাই তুই চলে এসেছিস কে দিয়ে ঠান্ডা হতে? নাকি বাসর ঘরের মাঠে নেমে বুঝতে পারলি তোর বউয়ের যৌবন গাঙে কুল কিনারা নেই? তুই হয়তোবা ভেবেছিলি জীবনে একদম ইনটেক কারো হাতের স্পর্শহীন একটা বউ পাবি, কিন্তু বউয়ের প্রেম যমুনায় সাঁতার কাটতে গিয়ে বুঝতে পারলি কুল নাই, কিনারা নাই, নাই দরিয়ার পানি। তাই সাথে সাথে বউকে তালাক দিয়ে দিলি, কিন্তু তোর মনের খিদা তো মিটাতে পারলি না, তাই বুঝি চলে এলি। আমি তখন মেয়েটির মুখের দিকে তাকিয়ে বললাম, আপনি যা ভাবছেন তা নয়। মেয়েটি বলল, তাহলে মনে হয় তোর কপালে বউ নেই, কিন্তু বাসর করার স্বাদ তোর মনে রয়ে গেল। ওয়ান টাইম বউ ভেবে আমাকে বাসর করতে এখানে চলে এলি? তখন আমি বললাম, সেটিও নয়। মেয়েটি বলল, তাহলে কোনটি? আমি বললাম, আমি আর আমার বাবা একটি মেয়ে দেখতে যাই। আমরা ওদের ড্রয়িং রুমে বসে আছি। একটু পরে মেয়েটির বান্ধবী মেয়েটিকে নিয়ে আমার পাশে বসালো। আমি মেয়েটির দিকে এক নজরে দেখলাম, মেয়েটি আমার দিকে এক নজরে দেখলো। আমার তখনই কেমন জানি সন্দেহ হলো মেয়েটিকে আমাকে অপছন্দ করছে। পাশে বসা মেয়েটির মা বলল, ভাইজান দেখুন ভালো করে আমার মেয়েকে, আর কিছু জানার থাকলে জেনে নিন। আমার বাবা বলল, আমরা বাপ ছেলে দুজনের সংসার। আমার ছেলে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আমার ওয়াইফ মারা যাওয়ার পরে আমি আর বিয়ে করিনি। আমার ঘরে কোনো মেয়ে নেই। আপনার মেয়ে আমার ঘরে শুধু বৌমা না, আমার মেয়ে হিসেবেই থাকবে। মেয়েটির মা বলল, আলহামদুলিল্লাহ, আপনারা কখন মেয়ে নিয়ে যেতে পারবেন? আমার বাবা বলল, আগামী মাসের প্রথম শুক্রবার। মেয়েটির মা বলল, ভাইজান আমার একটু তাড়া আছে, তাই বলছিলাম কি যদি আগামী শুক্রবারে পারেন তাহলে বেশি ভালো হয়। আমি তখনও বুঝতে পারলাম না মেয়েটির মা এমন তাড়াহুড়ো করার কারণ। পরে আমার বাবা মেয়েটির মায়ের কথায় রাজি হয়ে যায়। আজ শুক্রবার, রূপা বউ সেজে বসে আছে আমার বাসর ঘরে। আমি আর বাবা ড্রয়িং রুমে কাজের জন্য অপেক্ষা করছিলাম। সাথে ছিল আমার হবু শাশুড়ি। রূপাকে নিয়ে আমার মামাতো বোন তারাবানু এবং রূপার বান্ধবী প্রিয়া বাসর ঘরে বসেছিল। একটু পরে রূপা আমার মামাতো বোন তারাবানুর উদ্দেশ্যে বলল, আপনাদের এখানে বাথরুমটা কোন দিকে? তারাবানু বলল, ওই তো সামনে গিয়ে একটু বামে গেলেই বাথরুম। যান প্রিয়া আপু, আপনি আপনার বান্ধবীকে বাথরুমে নিয়ে যান, আমি এদিকে বিয়ের কি অবস্থা একটু দেখে আসি। বলেই তারাবানু চলে গেল। প্রিয়া এবং রূপা বাথরুমের উদ্দেশ্যে গেল। প্রিয়াকে বাথরুমের সামনে দাঁড় করিয়ে রূপা বাথরুমে ঢুকে গেল। বাথরুমে ঢুকে বুকের ভেতর থেকে একটা মোবাইল বের করলো। বের করেই নিলয়কে ফোন করলো। নিলয় তুমি কোথায়? নিলয় বলল, এতক্ষণে তোমার ফোন করার সময় হলো? রূপা বলল, আমাকে বাসর ঘরে বসিয়ে রেখেছে, পাহারাদার হিসেবে রেখেছে আমার বান্ধবী প্রিয়াকে, সাথে আছে বরপক্ষের বরের মামাতো বোন। ওদের সামনে আমি তোমার সাথে কথা বলবো কিভাবে? নিলয় তখন বলল, আমি তোমার হবু শ্বশুর বাড়ির নিচে গাড়ির গ্যারেজের ওদিকে অপেক্ষা করছি, তুমি যত তাড়াতাড়ি পারো সবার চোখ ফাঁকি দিয়ে চলে এসো। রূপা বলল, ঠিক আছে আমি আসছি, তুমি অপেক্ষা করো। বাথরুম থেকে বের হয়ে রূপা প্রিয়ার হাত চেপে ধরে বলল, প্রিয়া তুই তো আমার বান্ধবী, তোর থেকে জীবনে কোনো কথা লুকাইনি। তুই তো জানিস নিলয়ের সাথে আমার সম্পর্ক, আমি নিলয়কে ছাড়া বাঁচবো না। নিলয় ছাড়া অন্য কোনো পুরুষ আমার বিছানায় ঘুমাবে, সেটা আমি মেনে নিতে পারবো না। আমি নিলয়ের কাছে চলে যাচ্ছি, তুই এদিকটা সামলিয়ে নিস। বলেই রূপা চলে গেল। প্রিয়া কি করবে বুঝে উঠতে না পেরে ড্রয়িং রুমের দিকে চলে গেলেন। তারাবানু বাসর ঘরের দিকে এসে দেখলো বাসর ঘরে প্রিয়া এবং নতুন বউ কেউ নেই। তারাবানু টেনশনে পড়ে গেল, নতুন বউ গেল কোথায়? বাথরুম থেকে কি এখনো আসেনি? তারাবানু বাথরুমের দিকে গেল। বাথরুমের দরজার সামনে এসে দেখলো সেখানে কেউ নেই। নতুন বউ প্রিয়া এরা গেল কোথায়? ড্রয়িং রুমের দিকে গিয়ে দেখি তো। ড্রয়িং রুমে এসে দেখলো সবাই কাজী সাহেবের জন্য অপেক্ষা করছে। তারাবানু এসে প্রিয়াকে বলল, কি ব্যাপার বিয়াই, আপনি এখানে, কিন্তু আপনার বান্ধবী মানে নতুন বউ কই? রূপার মা বলল, নতুন বউ কই মানে? প্রিয়া রূপা কই? প্রিয়া তখন রূপার মার হাত ধরে অন্য পাশে নিয়ে গেলেন। আড়ালে এসে প্রিয়া রূপার মাকে বলল, খালাম্মা রূপা তো নিলয়ের হাত ধরে পালিয়ে গেছে। রূপার মা প্রিয়াকে একটা থাপ্পড় মেরে বলল, আমি জানতাম এমন একটা ঘটনা ঘটবে, তাই আমি বিয়েটা আমার বাড়িতে না পড়িয়ে বরের বাড়িতে নিয়ে এসেছি, তোমাকে পাহারায় বসিয়েছি। তারপরও রূপা পালালো কিভাবে? এখন ছেলের বাবাকে আমি কি উত্তর দেব? আমার মান সম্মান সব শেষ। প্রিয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। রূপার মা ড্রয়িং রুমে চলে আসলেন। ড্রয়িং রুমে এসে রূপার মা আমার বাবার হাত ধরে বলল, ভাইজান পারলে আমাকে ক্ষমা করে দিয়েন, আমার মেয়ের সাথে একটা ছেলের সম্পর্ক ছিল, ছেলেটা বাউন্ডুলে বলে আমার মেয়েকে তার হাতে আমি তুলে দেইনি। এখন মনে হচ্ছে আমার মেয়েটা ওই ছেলের সাথে পালিয়েছে। আমি একটু সামনের দিকে গিয়ে দেখি, ধরতে পারলে চুলের মুঠি ধরে এনে বিয়ে পড়াবো। বলেই রূপার মা চলে গেলেন। আমার বাবা বলল, বাহার দাঁড়িয়ে থেকে কি দেখছিস? তুই গিয়ে দেখ না নতুন বউকে কোথাও খুঁজে পাস কিনা, না হলে যে আমার
আমার মান সম্মান সব শেষ হবে। আমিও দরজা দিয়ে বের হচ্ছিলাম, এমন সময় দেখি কাজী আমাদের ঘরে ঢুকছে। আমি কাজীকে পাশ কাটিয়ে চলে গেলাম। কাজী আমার বাবাকে বলল, বর চলে যাচ্ছে কেন, পাত্রীকে নিয়ে আসুন, বিয়েটা পড়িয়ে দেই। আমার আবার আরেক জায়গায় বিয়ে পড়াতে হবে। আমার বাবা বলল, আপনি আজ সারাদিন এখানে থাকবেন, আপনার যত টাকা দিতে হয় আমি দেব। বলেই আমার বাবা কাজীকে সোফার উপর বসিয়ে দিয়ে পায়চারি করতে লাগলেন। আমার সব কথা শোনার পর মেয়েটা একটা অট্টহাসি দিয়ে বলল, তোর তো বিয়ের রাতে বউ পালিয়েছে, আর আমার বয়ফ্রেন্ড আমাকে 7 মাসের প্রেগনেন্ট করে দিয়ে অস্বীকার করে চলে গেছে। শেষে আমার ভাই আর ভাবি আমাকে কলঙ্কিনী বলে ঘর থেকে বের করে দিয়েছে। পরে আমি আমার এক বান্ধবীর বাসায় আশ্রয় নিয়ে বাচ্চা প্রসব করি। আমার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়। এরপর মেয়েটিকে চাইল্ড কেয়ারে রেখে আমি এই পথে নেমে যাই। ভালোবাসার মানুষগুলো এমনই বেইমানি করে। তার সব কথা শোনার পর আমি বললাম, আপনার কথা শুনে মনে হলো আপনার মনে অনেক কষ্ট। আপনি সুন্দর একটা জীবন চান। আমি যদি আপনাকে সুন্দর একটা জীবন দেই, আপনি কি গ্রহণ করবেন? মেয়েটি আবারও একটা অট্টহাসি দিয়ে বলল, করার আগে এরকম আশ্বাস আমাকে অনেক খদ্দের দিয়েছিল। যখন তার মনের খাইশ মিটে যায় তখন বিছানা থেকে উঠে সোজা চলে যায়, পেছন ফিরে আর আমার দিকে তাকায়ও না। আমি বললাম, আমি এখন কোনো কিছুই করব না, আমি কবুল বলে বাসর ঘরে গিয়ে কিছু করব। মেয়েটি বলল, আপনি কেন শুধু শুধু জেনে শুনে একটা কে বিয়ে করবেন? তখন আমি বললাম, আপনার মনে যেমন কষ্ট, আমার মনে ঠিক তেমনই কষ্ট। এর চেয়ে বড় কথা হচ্ছে, আমাদের ধর্মে আছে, কোনো খারাপ মহিলাকে যদি স্ত্রীর মর্যাদা দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনা যায় তাহলে নাকি অনেক সওয়াব ও নেকি হাসিল হয়। মেয়েটি বলল, সত্যি কি আপনি আমাকে বিয়ে করবেন? আমি বললাম, হ্যাঁ, এখনই বিয়ে করব, ধরোই হাত, চলো আমার সাথে। মেয়েটি তখন আমার হাত ধরলো। আমি মেয়েটিকে নিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। আমি মেয়েটিকে বউ সাজিয়ে আমার বাসায় ঢুকে দেখি বাবা এবং কাজী তখনও আছেন। বাবা আমাকে দেখে বলল, কিরে বাবা, এতক্ষণ দেরি করলি কেন? কোথায় আমার বৌমা? মেয়েটি তখন আমার পেছন থেকে সামনে এসে দাঁড়ালো। মেয়েটিকে বললাম, উনি আমার বাবা, উনাকে সালাম করো। মেয়েটি আমার বাবাকে সালাম করলো। বাবা অবাক হয়ে গেলেন। বাবা বলল, কিরে বাহার, এটা তো রূপা না, তুই এটা কাকে নিয়ে এলি? আমি বাবাকে বললাম, বাবা, এটা আমার সাবেক প্রেমিকা, যাকে আমি অনেক ভালোবাসতাম। আমার মুখে প্রেমিকা কথা শুনে মেয়েটি আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি মেয়েটাকে চোখে ইশারা করে বললাম চুপ থাকতে। আমি বাবাকে মিথ্যে বললাম, কি করব, এটা ছাড়া যে আমার কোনো উপায় নেই। বাবা আমাকে বলল, কিন্তু রূপা কোথায়? আমি তখন বাবাকে বললাম, আমার এক বন্ধুর মাধ্যমে খবর পেলাম রূপার নাকি একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। সেই ছেলে নাকি আমাদের বাড়ির কাছে এসে রূপাকে নিয়ে গেল। আমার মুখে রূপা পালিয়ে যাবার কথাটা শুনে বাবা চুপ হয়ে গেল। পরে বাবা বলল, জন্ম মৃত্যু বিয়ে সব তো আল্লাহর হাতে, হয়তোবা ওর সাথে তোর বিয়ে লেখা ছিল। কাজী সাহেব, ওদের বিয়ে পড়ান। বলে কাজী সাহেবের পাশে আমরা বসলাম। কাজী সাহেব মেয়েটিকে কবুল পড়ানোর পর আমিও কবুল পড়ে সবাই মিলে মোনাজাত ধরলাম। বাসর ঘরে আমি আর মেয়েটি বসে আছি। মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, আজ সকালে যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম, আমার মেয়েটা যখন আরেকটু বড় হবে তখন যদি ওর বাবার কথা জিজ্ঞেস করে আমি কি বলবো। আমি তখন মেয়েটিকে বললাম, ওকে বলবে আমি ওর বাবা। মেয়েটি তখন আমাকে বলল, ভাগ্য বিধাতা কখন কাকে কোথায় নিয়ে যায় সেটা একমাত্র তিনিই জানেন। সম্মানিত ভিউয়ার, এরকম আরো মজার মজার গল্প পেতে আমাদের পেজটি ফলো করে এবং আমাদের গল্পটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।